আজকের আলোচনার বিষয় হলো বৃত্ত। তো বৃত্ত হলো একটা জ্যামিতিক ক্ষেত্র, যে জ্যামিতিক ক্ষেত্রটা তৈরি হয়েছে মূলত একটা সঞ্চারপথ নিয়ে। আর সঞ্চারপথ মানে আমরা জানি, যদি কোনো বিন্দু সেট একটি নির্দিষ্ট শর্ত মেনে চলে তবে যে একটা পথ তৈরি হয় তাকে সঞ্চারপথ বলে। তো সেই হিসাবে বৃত্তটা এমন একটা সঞ্চারপথ যেখানে একটা স্থির বিন্দু থাকবে এবং অপর সকল বিন্দু ওই স্থির বিন্দুকে কেন্দ্র করে সেম ডিস্টেন্সে থাকবে। তখন এই যে বিন্দুগুলো হবে সেই বিন্দুগুলার সেট নিয়ে যে আমরা সঞ্চারপথ পাবো সেই সঞ্চারপথকে বলবো হচ্ছে বৃত্ত। তার মানে একটা বৃত্ত হওয়ার শর্ত হইল যে একটা বিন্দু স্থির আর একটা বিন্দু হচ্ছে চলমান থাকবে। অর্থাৎ যতগুলা বিন্দু ওই স্থির বিন্দুকে কেন্দ্র করে সমান ডিস্টেন্সে থাকবে তাদের বিন্দুগুলোকে নিয়ে যে সেট পাবো সেই সেটকে আইডেন্টিফাই করতে পারে এরকম একটা চলমান বিন্দু যদি এক্স কমা ওয়াই নেই, মানে এটা একটা হচ্ছে চলক বিন্দু, যে এই বিন্দুটা নির্দেশ করতেছে সবগুলা মানে বিন্দু, যেই বিন্দুগুলা এই স্থির বিন্দুকে সমান দূরত্বে মানে এই স্থির বিন্দুকে কেন্দ্র করে সমান ডিস্টেন্সে অবস্থান করতেছে। তাহলে এটা যদি আমার হচ্ছে এইচ কমাকে যদি সেই স্থির বিন্দু হয় এবং হচ্ছে এই কেন্দ্র, তখন আমি হচ্ছে এই এইচ কমাকে কেন্দ্র বলবো। আর কেন্দ্র থেকে ওই যেই বিন্দুটা চলমান বা যেই বিন্দুগুলার সেট নিয়ে আসলে আমার বৃত্তটা হয়েছে সেই বিন্দুগুলার ডিস্টেন্স সেটা যেহেতু স্থির ডিস্টেন্স, ওইটাকে আমি বললাম হচ্ছে ব্যাসার্ধ। এটাই হচ্ছে একটা বৃত্ত। তো একটা বৃত্তকে মূলত একটা বৃত্তকে মূলত ডিফাইন করতেছে, মানে বৃত্তটা ডিপেন্ড করতেছে দুইটা বিষয়ের উপরে, একটা হচ্ছে কেন্দ্র আর একটা হচ্ছে ব্যাসার্ধ। তো কেন্দ্র আবার দুইটা স্থানাঙ্কের উপর ডিপেন্ড করতেছে, একটা হচ্ছে কেন্দ্রের ভুজ, একটা কেন্দ্রের কোটি। তো এইখানে হচ্ছে সেটা এইচ আর হচ্ছে কে, আর ব্যাসার্ধ একটাই, সেটা হচ্ছে আর। তো এইচকে দ্বারা বোঝানো যাচ্ছে যে বৃত্তটা কোথাও অবস্থান করতেছে, আর দ্বারা বোঝানো যাচ্ছে যে বৃত্তের আকৃতি কীরকম হবে। দ্যাটস মিন এটা যদি আমার স্থানাঙ্ক হয় একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এইখানে এক্স ওয়াই যদি দুইটা অক্ষ পরস্পর লম্ব হয়, এটা যদি 0 0 পয়েন্ট হয়, দ্যাটস মিন মূল বিন্দু, তাহলে এইখানে এইচ কমাকে বিন্দুর স্থানাঙ্ক বলতে বোঝাচ্ছে যে হচ্ছে এক্স অক্ষ বরাবর সে গেছে হচ্ছে এইচ এক্সি মানে এইচ একক, আর ওয়াই অক্ষ বরাবর গেছে হচ্ছে কে একক। যাওয়ার পরে যে বিন্দুটা আমরা ফাইন্ড আউট করতে পারছি সেই বিন্দুটা হচ্ছে বৃত্তের ঠিক কেন্দ্রবিন্দু। আর বাকিটা হচ্ছে বৃত্তটা কতটুকু হবে তার আকৃতি বা ব্যাসার্ধ, যেটাকে মানে বলতেছি, মানে ব্যাসার্ধের উপরেই তো আকৃতি ডিপেন্ড করতেছে, সেটাকে আর দ্বারা বোঝাচ্ছি। তাহলে হচ্ছে এইটাই হচ্ছে একটা বৃত্তকে আসলে ডিফাইন করার জন্য যথেষ্ট, কেন্দ্র আর ব্যাসার্ধ। তো এইটা যে বললাম বৃত্ত একটা সঞ্চারপথ, তো সঞ্চারপথ হইতে গেলে যে শর্তটা দরকার, যে কন্ডিশন, সেই ফিক্সড কন্ডিশনটা হচ্ছে এই বৃত্তের ক্ষেত্রে যেটা হবে সেটা এই সিপি মানে কেন্দ্র থেকে যে চলমান বিন্দু বা মানে চলবিন্দু সেইটার ডিস্টেন্স অলওয়েজ হচ্ছে ব্যাসার্ধ সমান আর। তাহলে এইটাই হচ্ছে সেই শর্ত। তো সিবি বলতে যেটা বোঝানো হচ্ছে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তো দুইটা বিন্দুর যদি কার্তেশীয় স্থানাঙ্ক থাকে তার মধ্যবর্তী ডিস্টেন্স আমরা সরলরেখা চ্যাপ্টারে শিখছি, যে ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার ইকুয়ালস টু আর। অতএব এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। আচ্ছা, এইটা যে মানে এই সমীকরণটা আসলে অনেক মানে আদর্শ একটা সমীকরণ, কারণ এই সমীকরণে খুব সুন্দরভাবে এইচকে বোঝানো যাচ্ছে যে কেন্দ্রের ভুজ আর কেন্দ্রের কোটি, আর এইটা হচ্ছে ব্যাসার্ধ। তো এই জন্য এটাকে বলা হচ্ছে আদর্শ সমীকরণ, যে এটা দেখে বোঝা যায় যে কেন্দ্রের কী অবস্থা, ব্যাসার্ধের কী অবস্থা। বাট আমরা ইউজুয়ালি এইরকম সমীকরণ পাবো না। ইউজুয়াল সমীকরণটা হচ্ছে সাধারণ সমীকরণ, মানে যেই জেনারেল ইকুয়েশন দ্বারা বোঝা যাবে যে এটা একটা বৃত্ত। তো সেই রকম একটা ইকুয়েশন হচ্ছে, মানে বৃত্তটা আসলে তো অনেক আগের একটা বিষয়, মানে বৃত্ত আসার অনেক পরে কিন্তু কনিক্স আসছে। তোমরা কনিক্স বুঝো কিনা, যে একটা কোনকের বিভিন্ন ইন্টারসেকশনের ভিত্তিতে বিভিন্ন শেপ পাওয়া যায়, তাদেরকে কনিক্স বলা হয়। তো বৃত্তটা আসলে একটা আলাদাই পার্ট, কনিক্স থেকে আলাদা। বাট পরবর্তীতে যেটা দেখা গেছে যে হচ্ছে বৃত্ত হলো মানে সার্কেল হলো একটা হচ্ছে বিশেষ ধরনের উপবৃত্ত।
এখন উপবৃত্ত বিষয়টা তোমরা বুঝো কি না, যে আসলে উপবৃত্ত এইরকম ছিল, কনিক্স চ্যাপ্টার বললে বুঝবা যে দুইটা উপকেন্দ্র থাকে, তো দুইটা উপকেন্দ্র যদি মিলিত হয়ে একটা কেন্দ্রে পরিণত হয় তাহলে সেটা হচ্ছে বৃত্তের আকার ধারণ করে। তো সেই ভিত্তিতে বলা যায় যে বৃত্ত হচ্ছে একটা বিশেষ প্রকারের মানে বিশেষ ধরনের উপবৃত্ত। তো সেটাই বলতেছি যে কনিক্স বলতে যে তোমার হচ্ছে মূলত মিন করে হচ্ছে পরাবৃত্ত, উপবৃত্ত আর হচ্ছে অধিবৃত্ত। আচ্ছা, একটা প্যারাবোলা, এলিপস আর হাইপারবোলা। তো এখানে বললাম যে এটা যে বৃত্ত হচ্ছে একটা বিশেষ প্রকারের উপবৃত্ত, তো সেটা যদি হয়ে থাকে তো কনিক্সের একটা জেনারেল ইকুয়েশন আছে, বুঝছো? এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে একটা জেনারেল ফর্মুলা। আচ্ছা, জেনারেল যে ইকুয়েশন এইটা হচ্ছে একটা কনিক্সকে মিন করে, সেটা পরাবৃত্ত হোক, উপবৃত্ত হোক আর অধিবৃত্ত হোক। বাট এই জেনারেল ইকুয়েশন থেকে আমি হচ্ছে মানে প্রত্যেকটাতে আমি চলে আসতে পারবো, মানে হচ্ছে এইটার বিশেষ ডিমান্ডের ভিত্তিতে আমি পরাবৃত্ত পাবো, উপবৃত্ত পাবো, অধিবৃত্ত পাবো। প্লাস যেহেতু বৃত্ত একটা বিশেষ প্রকারের উপবৃত্ত, তার মানে হচ্ছে আমরা উপবৃত্তর সাপেক্ষে বৃত্ত পাবো। তো এই জেনারেল ইকুয়েশন থেকে বৃত্ততে আসা যায়। যে হচ্ছে তোমরা হচ্ছে খেয়াল করবা যে আমি যেটা লিখছিলাম সেটা হচ্ছে একটা বৃত্তের একটা আদর্শ সমীকরণ, মানে হচ্ছে এরকম ছিল এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার। তো এটাকে যদি আমি হচ্ছে হোল স্কোয়ারের ফর্মুলায় নিয়ে আসি তাহলে এরকম দাঁড়াবে ওয়াই স্কোয়ার মাইনাস 2hx 2ky প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। তো এইখানে দেখবা যে এইটা হচ্ছে একটা বৃত্তের ইকুয়েশন আর এইটা হচ্ছে একটা কনিকের জেনারেল ইকুয়েশন, মানে হচ্ছে এখানে উপবৃত্ত পাওয়া যাবে, তার মানে হচ্ছে বৃত্ত পাওয়া যাবে এখান থেকে। তো দেখবা যে আসলে এইটা আসলে কখনোই এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের যেই সহগ মানে অসমান হয় না। তুমি যদি এই ইকুয়েশনকে যে কোনো মান দ্বারা গুণ দিয়ে দাও, মানে এইখানে মনে করো আমি সবগুলোকে এ দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে দেখো কখনোই কি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ আলাদা হয় না। তো আমি আসলে গুণ দিতে চাচ্ছিলাম, তো দরকার নাই, এখানে এমনি বোঝা যাচ্ছে যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের যে সহগ সমান। আচ্ছা, এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখো যে এইখানে কিন্তু হচ্ছে এ এবং বি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ, তার মানে যদি আমি এইটাকে বৃত্ত বানাতে চাই তাহলে কি হতে হবে, এ ইকুয়ালস টু বি হতে হবে। এরপর দেখো যে বাকি সবগুলো কিন্তু মোটামুটি মিলছে, যে এক্সের সাথে সহগ আছে একটা, ওয়াইয়ের সাথে আছে ধ্রুবক পদ আছে, এখানেও ঠিক তাই এখানেও এটা একটা ধ্রুবক পদ, এখানেও এক্সের সহগ আছে, ওয়াইয়ের সহগ আছে, বাট এইখানে আছে এক্স ওয়াই যুক্ত একটা পদ আছে, কিন্তু এখানে এক্স ওয়াই যুক্ত পদের কোনো অস্তিত্ব নেই। তাহলে যেটা বোঝানো যায় যে অবশ্যই যে এইখানে হচ্ছে কোনো এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না। আর এক্স ওয়াই যুক্ত পদ যদি না থাকে তাহলে বলো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে এইচ ইজ ইকুয়ালস টু 0 হতে হবে। আচ্ছা, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সব সমান হবে, বাট কখনো 0 হবে না, কারণ এটা যদি সর্বোচ্চ ঘাত কোনো একটা ইকুয়েশন বা কোনো একটা ক্ষেত্রের যেই সমীকরণ যেটাকে বলি, সেটা সরলরেখা হোক, বৃত্ত হোক, পরাবৃত্ত হোক, এদের যে হাইস্ট পাওয়ারের যেই চলকগুলো আছে এদের সহগগুলো 0 হয় না। যেমন এই ক্ষেত্রে এক্সের সহগকে জিরো করা সম্ভব বা করলেও সমস্যা না, একটা বৃত্ত হবে, বাট এক্স স্কোয়ারকে করলে কখনোই হবে না। কারণ কি, এইটা হচ্ছে একটা দ্বিমাত্রিক ক্ষেত্র। দ্বিমাত্রিক ক্ষেত্র বলতে মানে সরলরেখার ক্ষেত্রে ঠিক আছে দুইটা অ্যাক্সিস দরকার হয়েছিল, বাট ওই ক্ষেত্রে একটা সরল রেখা ছিল, কিন্তু এখানে একটা বক্ররেখা, মানে কি তাকে আমি একদিকে চালনা করলে ঠিক আছে এক্স ওয়াই দুইটা অ্যাক্সিস দরকার, যার কারণে সে সরল রেখা হয়েছে। বাট এইটা কি মানে কি ঘুরতেছে, মানে যে পয়েন্টটা চলমান পয়েন্টটা এইটার অবস্থানটা কিন্তু ফিক্সড না, সে
এইখানে গেছে, এইখানে গেছে, মানে তার যে মানে চলার পথটা, মানে পরিবর্তনশীল যে বিন্দু পি এর যে চলার পথটা কখনোই কি একটা সরল রেখা বরাবর সীমাবদ্ধ না, কিন্তু এইখানে একটা সরল রেখার উপরে সীমাবদ্ধ আছে, যার কারণে এই যে পাওয়ার মানে হচ্ছে চলকের যে পাওয়ার মানে এক্স ওয়াই চলমান বিন্দুর যে ঘাত সেটা কিন্তু 1 হয়েছে, মানে তার হচ্ছে একদিকেই চলার পথ। বাট এর কিন্তু চলার পথ দুইটা, এর চলার পথ কি সামনে পেছনে ডানে বামে। আমি যদি সামনে পেছনে ডানে বামে একে মানে চলার জন্য পারমিশন দেই তাহলে কিন্তু সে একটা বৃত্ত হতে পারবে, অন্যথায় সে পারবে না। তো সেটাই বলতে চাচ্ছি যে যদি এখন বাই চান্স বা এনিহাও যদি কী হয়ে যায়, এ বি যদি 0 হয়ে যায় তাহলে কোনো একটার জন্য অবশ্যই কি এক্স স্কোয়ার নাহলে ওয়াই স্কোয়ারের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, যার কারণে সেটাকে কিন্তু পরবর্তীতে আর বৃত্ত বলা সম্ভব হচ্ছে না। তো একে তো বৃত্তটা একটা দ্বিমাত্রিক চিত্র, আর দ্বিমাত্রিক হওয়া মানে কি তার চলার পথ দুইটা, মানে সে ডানে বামে যায় আবার সামনে পেছনে যায় বা উপরে নিচে যায়, যে কোনো একটা চিন্তা করলেই হবে। মানে সে হচ্ছে একটা টু ডি একটা পিকচার। তো 2D পিকচার হইতে হলে অবশ্যই যেটা হইতে হবে যে হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার যুক্ত পদ বিদ্যমান। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার যুক্ত পদ না থাকলে কোনো বৃত্ত হবে না। আচ্ছা, এখন দেখো যে এই সকল শর্ত যদি মেনটেন করে তাহলে এই যে কনিকের যে জেনারেল ইকুয়েশন এইটাকে আমি এখন মানে একটা স্পেশাল কাইন্ড উপবৃত্ত বলতে পারবো, মানে হচ্ছে আমি যেটাকে চাচ্ছি বৃত্ত। তো এই স্পেশাল কাইন্ড যে উপবৃত্ত মানে যেটা বৃত্ত হতে যাচ্ছে, তাহলে সে যদি এখন এই রিকোয়ারমেন্টগুলো যদি ফুলফিল করে তাহলে আমি এটাকে লিখতে পারবো সহজ ভাষায় যে আমি এ এবং বি দুইটার সহগ যেহেতু সমান হচ্ছে, তো দুইটার সহগকে আমি 1 ধরলাম সুবিধার্থে। তাহলে যেটা দাঁড়াবে এখান থেকে দেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরপর যেটা করলাম যে এইচটা যদি 0 হয় এটা মানে এই টার্মটাই বাদ, তাহলে বাকি থাকবে কি 2gx 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। ধ্রুবক পদ তো থাকতে পারে। তাহলে এইটা যে সমীকরণ হয়েছে এইটা হচ্ছে একটা বৃত্তের সাধারণ সমীকরণ বা জেনারেল ইকুয়েশন। আমরা বৃত্তের যেটা আদর্শ সমীকরণ পাইছি সেটা হচ্ছে এরকম যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2hx মাইনাস 2ky প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, ওই পক্ষে মাইনাস আর স্কোয়ার দিলে এই পাশে 0 হবে। আচ্ছা, এইটা হচ্ছে আদর্শ সমীকরণ, মানে হচ্ছে এইচকে মানে একেবারে স্পষ্ট বোঝা সম্ভব এইরকম একটা সমীকরণ দিয়ে। আর আরও স্পষ্ট বোঝা সম্ভব যে এক পাশে আর থাকবে আর এক পাশে এইচকে নিয়ে একটা ইকুয়েশন থাকবে। তো এইটাকে যদি আমি জেনারেল ইকুয়েশন দিয়ে বুঝাই তাহলে মানে এইটারই হচ্ছে জেনারেল ফর্ম যদি এইরকম হয়, মানে সেম বৃত্ত বাট ইকুয়েশন দুইটা, মানে দুইটা ইকুয়েশন দিয়ে একটা অভিন্ন বৃত্তকে বোঝানো হচ্ছে। এরকম ঘটনা যদি ঘটে থাকে তাহলে দেখো আমি সবগুলা টার্মের যে সহগ তাদেরকে সমান বলতে পারি, কারণ এইটা আর এটা সেম জিনিস। তাহলে যেটা হবে 2h এবং 2g দুইটা কি এক্সের সহগ না, তাহলে কি দুইটাই সমান হইতে হচ্ছে। তো তাহলে একটু বোঝার চেষ্টা করো যে এইচ, তাহলে আমি কি করব এইচকে জি এর মাধ্যমে প্রকাশ করব, তাহলে এইচ ইজ ইকুয়ালস টু মাইনাস জি। আর অন্যদিকে যদি তাকায় যে ওয়াইয়ের যে সহগ দুইটার ক্ষেত্রে সমান হবে, কারণ কি দুইটা হচ্ছে ইকুয়াল মানে সেম বৃত্ত। তাহলে 2k মাইনাস 2k সমান 2f। তো এবার কি করব যে কে মানে বৃত্তের ক্ষেত্রে কি ছিল, কেন্দ্র ছিল এইচকে, বাট জেনারেল ফর্মুলায় তো এইচকে থাকে না, জেনারেল ফর্মুলায় যেটা থাকে ধ্রুবকগুলা জিএফসি। তাহলে কি এইচকে আমি কি জিএফসি দিয়ে প্রকাশ করব, এখন কি কে আমি মাইনাস এফ দিয়ে লিখতে পারলাম। তাহলে এইচ এবং কে কী হয়ে গেছে মাইনাস জি কমা মাইনাস এফ। আর ব্যাসার্ধর দিকে যদি একটু নজর দেয় যে দেখো ধ্রুবক পদ মিন করতেছে এখানে এতটুকু আর এখানে ধ্রুবক পদ হচ্ছে এতটুকু, তাহলে দুইটা সেম। এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি।
তাহলে এখান থেকে দেখো যে আর স্কোয়ার সমান আসবে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি। তো যেটা বললাম যে এখন আমি যেটা সাধারণ সমীকরণকে কি করব, মানে সাধারণ সমীকরণের মাধ্যমে দেখব যে আসলে কেন্দ্রবিন্দুর স্থানাঙ্ক কি আর ব্যাসার্ধ কি। তো সাধারণ সমীকরণ কি কি থাকে, জি, এফ আর সি, এই তিনটা ধ্রুবক পদ আছে। তো তার কারণে কি আমি আগেই মানে কেন্দ্রের মান কি বের করছি, এইচ সমান মাইনাস জি, কে সমান মাইনাস এফ, মানে হচ্ছে ভুজের মান হচ্ছে মাইনাস জি, কে মানে কোটির মান হচ্ছে মাইনাস এফ। তো এইচ কে তাহলে আমি জি এফ দ্বারা প্রকাশ করি, মাইনাস জি স্কোয়ার প্লাস মাইনাস এফ হোল স্কোয়ার মাইনাস সি। অতএব আর স্কোয়ার সমান হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, মানে হচ্ছে আর সমান হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে আমরা কিন্তু সবসময় মানে আদর্শভাবে ইকুয়েশনগুলো পাবো না, কারণ নর্মালি আমরা কি জেনারেল ফর্মেই ইকুয়েশনগুলো বেশিরভাগ ক্ষেত্রে পেয়ে থাকি। তো যার কারণে যে এই আদর্শ ফর্মের হিসাবে কেন্দ্রের মান কি হয়, তারপর হচ্ছে ব্যাসার্ধের মান কি হয়, এটা মানে জানা উচিত, বোঝা উচিত, আগে থেকে জানলেই সুবিধা হবে। তো এখন আগে থেকে কীভাবে জানা সম্ভব হইলো, যে দেখো এখন আমরা জাস্ট কী করব, যে এই সমীকরণ যদি আমরা পাই, মানে সাধারণ সমীকরণই তো আমরা বেশি পাবো। তো সাধারণ সমীকরণ যদি আমরা হুট করে পাই থাকি, তো দেখব যে আসলে কেন্দ্র কি, কেন্দ্র হচ্ছে এই সমীকরণে মাইনাস জি কমা মাইনাস এফ। তার মানে হচ্ছে জি আর এফের অবস্থান কোথায়, এক্সের সাথে। তো এখানে দেখো যে এক্সের সাথে যেটা আছে 2g, ওয়াইয়ের সাথে যেটা আছে সেটা হচ্ছে 2f। তার মানে এক্সের শখকে যদি তুমি -2 দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে তুমি কি মাইনাস জি পাবা, আর ওয়াইয়ের শখকে যদি -2 দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে কি মাইনাস এফ পাবা। তার মানে কি তুমি একই সাথে কেন্দ্রের ভুজ এবং কোটি পেয়ে যাচ্ছ। তার মানে দেখো 2gকে যদি -2 দিয়ে ভাগ দিয়ে দাও আর 2fকে যদি -2 দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে আমরা পাচ্ছি মাইনাস জি কমা মাইনাস এফ ইকুয়ালস টু কেন্দ্রবিন্দুর স্থানাঙ্ক। এখন কোনো বোঝার সমস্যা নাই। এখন দেখো যে ব্যাসার্ধর ক্ষেত্রে কী অবস্থা। ব্যাসার্ধর ক্ষেত্রে অবস্থা হচ্ছে জাস্ট ব্যাসার্ধ হলো যে ওই যে কেন্দ্র যেটা পাইছি মাইনাস জি কমা মাইনাস এফ, তাদের বর্গ করে যোগ করে দিব, মাইনাস হচ্ছে এই যে ধ্রুবক পদ সি। অর্থাৎ ব্যাসার্ধর ক্ষেত্রে যেই রুলসটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এইখানে হচ্ছে এই এক্সের শখকে 2 দিয়ে ভাগ দিয়ে দিলে জি পাবো, তার উপর স্কোয়ার, ওয়াইয়ের শখকে 2 দিয়ে ভাগ দিয়ে দিলে এফ পাবো, তার উপর স্কোয়ার, মাইনাস এই যে ধ্রুবক পদ সি। তাহলে জেনারেল ইকুয়েশন যদি আমরা পাই, এই ফর্মেই তো ইকুয়েশন পাবো ম্যাক্সিমাম ক্ষেত্রে। তার কারণে আমরা রেডি হয়ে থাকলাম যে এই ফর্মে যদি ইকুয়েশন পেয়ে থাকি, হুট করে কীভাবে কেন্দ্র নির্ণয় করব, কীভাবে ব্যাসার্ধ নির্ণয় করব। কারণ কি কেন্দ্র এবং ব্যাসার্ধ এই দুইটা জিনিস একটা বৃত্তের অবস্থান নির্ণয় করে স্থানাঙ্ক ব্যবস্থায়। তাহলে কি এই দুইটা জিনিস জানা খুব ইম্পর্ট্যান্ট। তার কারণে আমরা আগেই মানে রেডি হয়ে থাকলাম যে যখন একটা ইকুয়েশন এরকমভাবে আসবে কীভাবে কেন্দ্র নির্ণয় করব, কীভাবে ব্যাসার্ধ নির্ণয় করব। এখন দেখো যে কেন্দ্রটাকে আমরা এইচ কমা কে, মানে কেন্দ্রটা হচ্ছে এইচ কমা কে অথবা মানে ইকুয়ালস মাইনাস জি কমা মাইনাস এফ। আচ্ছা, এদের রেস্ট্রিকশন কোথায়, যে এদেরকে আমি যদি এইচ কমা কে দিয়ে প্রকাশ করি, তার মানে বা মাইনাস জি কমা মাইনাস এফ দিয়ে প্রকাশ করি, সেইটা হইতে হবে ওই যে এইরকম একটা সেটের উপাদান, তাই তো। তাহলে তো কোনো সমস্যা নাই, যে হচ্ছে রিয়েল নাম্বারের দুইটা সেট হবে, মানে রিয়েল নাম্বারের দুইটা সংখ্যা রেখা, যে আমরা এই যে স্থানাঙ্ক যেটা দেখছি, একটা হচ্ছে রিয়েল নাম্বারের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। দুইটা সংখ্যা রেখা হচ্ছে কি, দুই সংখ্যা রেখায় বাস্তব সংখ্যা নিয়ে গঠিত। তো এই দুইটা সংখ্যা রেখা নিয়ে যে বিন্দুগুলোর অবস্থান নির্ণয় করা হবে, তারা সকলে দুইটা সংখ্যা রেখা মানে দুইটা রিয়েল নাম্বারের সেটের কার্তেশীয় গুণজের ফলে যে সেটটা তৈরি হয়েছে তাদের উপাদান হবে। তার মানে কেন্দ্র অবশ্যই কি রিয়েল নাম্বার, এইটাও রিয়েল, এইটাও রিয়েল, এইটাও রিয়েল, এইটাও রিয়েল, তাহলে কোনো সমস্যা নেই। বাট ব্যাসার্ধর ক্ষেত্রে কী হবে, ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এর কিছু রেস্ট্রিকশন থাকতেই পারে, যে তোমরা একটু খেয়াল করো যে যদি এইরকম হয়ে যায় জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়ালস টু সি, একটু মনোযোগ দাও, যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়ালস টু সি যদি হয়ে যায়, তাহলে যেটা হবে যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়ালস টু 0। তার মানে যেটা আসবে আর সমান
আচ্ছা r সমান √0 মানে হচ্ছে r সমান 0। তো এইরকম যদি হয় তাহলে দেখো যে একটা বৃত্তের ব্যাসার্ধই 0, মানে বৃত্তের ব্যাসার্ধ নাই, তার মানে কি একটা বৃত্ত শুধু আমরা কেন্দ্রই দেখতে পাবো। এই বৃত্তের কেন্দ্রই যদি আমরা দেখতে পাই শুধুমাত্র, তাহলে এই স্পেশাল কাইন্ড সার্কেলের নাম বলা হয়েছে পয়েন্ট সার্কেল, বুঝছো? ব্যাসার্ধ যদি 0 হয়, ব্যাসার্ধ 0 হইলে ওই বৃত্ত হচ্ছে বিন্দুবৃত্ত, ওইটা হচ্ছে বিন্দুবৃত্ত, পয়েন্ট সার্কেল, বুঝছো? যে ব্যাসার্ধ 0 হলে ওই বৃত্তের শুধুমাত্র অস্তিত্ব থাকবে, মানে কিন্তু ওই বৃত্ত কোনো দৃশ্যমান হবে না, মানে এই বৃত্তটা কি দৃশ্যমান না। তাহলে এইরকম একটা বৃত্ত হইতেই পারে, সেটা কিন্তু দৃশ্যমান হবে না। বাট এমন যদি হয় যে g² + f² <c হয়, তাহলে যেটা দাঁড়াবে g² + f² - c < 0। তার মানে মোটের উপর যেটা বোঝাচ্ছে যে এই g² + f² - c² - c এইটা যদি 0-র চেয়ে ছোটো হয়, তার মানে তার উপর যদি রুট নেই, তাহলে কি নেগেটিভ একটা মান, নেগেটিভ মানের উপর যদি রুট নিয়ে থাকি তাহলে কি একটা জটিল সংখ্যা হবে। মানে সামথিং একটা জটিল সংখ্যা হলে আমরা সেটাকে কি বলবো? জটিল সংখ্যা তো বাস্তব না, হচ্ছে যে অবাস্তব সংখ্যা। তো তার মানে এই বৃত্তটার ক্ষেত্রে যদি এইরকম কোনো শর্ত মেনটেন হয়, এই g² + f² - c এইটা যদি নেগেটিভ হয়, অথবা r² যদি নেগেটিভ হয়, তাহলে কি ওইটা হচ্ছে একটা অবাস্তব বৃত্ত। এখন আমরা কি স্থানাঙ্কের সাপেক্ষে বৃত্তের মানে কিছু বিশেষ অবস্থান অবজার্ভ করব। দেখো, এরকম একটা বৃত্তের ইকুয়েশন যদি হয়, তাহলে এই বৃত্তটার ক্ষেত্রে কি বলবো? যে কেন্দ্র h কে ব্যাসার্ধ r, অথবা কেন্দ্র -g, -f, ব্যাসার্ধ হচ্ছে √g² + f² - c, আর এটার ক্ষেত্রে কেন্দ্র হচ্ছে h কে ব্যাসার্ধ হচ্ছে r। আচ্ছা, সেটা তো আমরা জানছি। তো এখন দেখবো যে বৃত্তটা যদি মানে বৃত্তের কেন্দ্র যদি মূল বিন্দুতে অবস্থান করে, তাহলে বৃত্তটার ক্ষেত্রে এইরকম একটা অবস্থা হবে। মানে সে কি x অক্ষকে +r, এখানে কি -r, উপরেও +r, নিচে -r, এইরকম 4টা বিন্দুতে ছেদ করবে এই স্থানাঙ্ককে। দুইবার x অক্ষকে ছেদ করবে, r, 0, -r, 0, 0, +r, আর হচ্ছে 0, -r, এই 4টা বিন্দুকে এই স্থানাঙ্কে ছেদ করবে। আচ্ছা, সে করুক। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এইখানে যেহেতু কেন্দ্রটা 0 মূলবিন্দুতে অবস্থান করতেছে, তার মানে হচ্ছে h, k হচ্ছে 0। কেন্দ্র মূলবিন্দুতে মানে h, k 0। তো তখন বৃত্তটার ইকুয়েশন কেমন হবে? যে h, k দুটোই যদি 0 হয়, তখন সেটা হবে x² + y² = r²। হ্যাঁ, এখানে যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে যদি সে মূল বিন্দুতে কেন্দ্রকে অবস্থান করায়, তাহলে x এবং y যুক্ত পথ থাকবে না, মানে x এবং y যুক্ত পথ থাকবে না। তো সেকেন্ড স্টেপে যেটা বলতে পারি যে বৃত্তটা এমন হইতে পারে যে সে কি করছে, কেন্দ্রটা x অক্ষের উপর অবস্থান করতেছে। আচ্ছা, কেন্দ্র যদি x অক্ষের উপর অবস্থান করে, তো সেই ক্ষেত্রে কি বলতে পারবো যে x অক্ষের উপরে কি কোনো বিন্দুর y অ্যাক্সিস বরাবর দূরত্ব 0 না, আর x অক্ষের উপরে যদি কোনো বিন্দুর y অ্যাক্সিস বরাবর দূরত্ব 0 হয়, তাহলে অবশ্যই সেটার ক্ষেত্রে কোটিটা 0 হবে, মানে x থাকবে বাট y 0। তো x বলতে এখানে h, আর y বলতে k ছিল, বাট এখানে k এর মান কি 0 হবে। তাহলে x অক্ষের উপরে যদি কেন্দ্র থাকে, কেন্দ্র x অক্ষের ওপর, কেন্দ্র x অক্ষের ওপর থাকলে সেই কেন্দ্রকে আমরা লিখব হচ্ছে h, 0। তো সেই ক্ষেত্রে আসবে, আচ্ছা সরি, এখানে h, k সমান 0, 0 হইতো। আচ্ছা, পরে আসলো কেন্দ্র x অক্ষের উপর, তাহলে হবে হচ্ছে এই x - h² + y² = r²। তার মানে কেন্দ্র যখন x অক্ষের উপর অবস্থান করবে, তখন কি x যুক্ত পথ থাকবে বাট y যুক্ত পথ থাকবে না। আচ্ছা, এরপর কি হইতে পারে যে কেন্দ্রটা
সরি এটা কেন্দ্রটা ওয়াই অক্ষের উপর অবস্থান করতেছে, তাহলে কি ওই কেন্দ্রে যে এইচ কে বিন্দু দিয়ে আমরা প্রকাশ করতাম, সেই ক্ষেত্রে কি এইচের কি কোনো মান থাকবে? মানে কি ওয়াই অক্ষ থেকে তার যে ডিস্টেন্স, কেন্দ্রের ডিস্টেন্স, সেটা কি আছে? সেটা কিন্তু 0। আর ওয়াই অক্ষ থেকে যে ডিস্টেন্স, সেটাকে আমরা কি বলি? ভুজ। তার মানে হচ্ছে 0, কে। এখানে এইচ কে হচ্ছে 0, কে। তো এই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে কেন্দ্র ওয়াই অক্ষের উপর থাকলে সেটা হচ্ছে 0, কে। তো তখন বৃত্তটা হবে x² প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজিক্যালস টু আর স্কোয়ার। মানে কেন্দ্র ওয়াই অক্ষের উপর থাকলে তখন কি ওয়াইটা থাকবে বাট এক্সটা থাকবে না, মানে এক্স যুক্ত পদ থাকবে না। আর কেন্দ্র যখন এক্স অক্ষের উপরে থাকবে তখন এক্স থাকবে, ওয়াই থাকবে না। এখন এই তিনটা ক্ষেত্রে একটু খেয়াল করো যে এদের ক্ষেত্রে আমি কিন্তু ওই যে জেনারেল ইকুয়েশনও লিখতে পারবো। জেনারেল ইকুয়েশনের ক্ষেত্রে লিখলে সেম কেস হবে, যেটা বলতেছি যে প্রথম ক্ষেত্রে কি থাকবে না, এক্স যুক্ত পদ ওয়াই যুক্ত পদ থাকবে না। তার মানে এইটা দেখতে লাগবে এইরকম, x² প্লাস y² প্লাস c ইকুয়ালস টু 0। তখন সি এর মান নেগেটিভ যদি হয় তাহলে ওই পাশে কি ব্যাসার্ধটা কি পসিবল হবে, মানে ব্যাসার্ধটা বাস্তব হবে। ঠিক তেমনিভাবে পয়েন্টটার ক্ষেত্রে যে কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, তো তখন কি থাকতেছে? শুধুমাত্র এক্স যুক্ত পদ থাকতেছে, ওয়াই যুক্ত পদ থাকতেছে না। তো সেই ক্ষেত্রে x² প্লাস y² প্লাস 2gx প্লাস c ইকুয়ালস টু 0। আচ্ছা, এরপর আমি কি বলছি? কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত। কেন্দ্র ওয়াই অক্ষের উপর থাকলে শুধুমাত্র ওয়াই যুক্ত পদ থাকতেছে, এক্স যুক্ত পদ থাকতেছে না। তাহলে তখন যেটা দাঁড়াবে x² প্লাস y² প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে এখানে তোমরা বুঝে নাও যে এই তিনটা হচ্ছে জেনারেল ফর্ম আর এটা হচ্ছে আদর্শ ফর্ম।